একটা সংসার সাজাতে বছরের পর বছর সময় লাগলেও তা ভাঙতে কিন্তু এক মুহূর্তই যথেষ্ট। কোনো মেয়েই সংসার ভাঙার উদ্দেশ্য নিয়ে শ্বশুরবাড়িতে বিয়ে করে যায় না। আপনার যতই টাকা থাকুক আর আপনি যত ক্ষমতাবানই হন না কেন, যদি তা ভাঙার হয় তাহলে কিন্তু আপনি আপনার টাকা বা শত ক্ষমতা দিয়েও তা আটকে রাখতে পারবেন না। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন। বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার প্রিয় প্রাণীর শহর বরিশাল থেকে বলছি। নতুন আরও একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে। আই হোপ আপনাদের ভালো লাগবে। তো এই তো সংসার কিন্তু আজ আমার লন্ডভন্ড। তবে কী কারণে তার কারণটা একটু পর ব্যাখ্যা করছি। যেহেতু আমি তেমন নাটকীয়তা পছন্দ করি না, তাই কোনো মিথ্যে বা কোনো নাটকীয়তা করবও না। তো তার আগে আমি কিন্তু আমার মামাতো বোনের বিয়ের কিছু অংশ দেখিয়ে নিচ্ছি। বিয়ের বলতে বিয়ের পর দিনে যে রীতিনীতিগুলো আমাদের মধ্যে পালন করা হয় ওগুলোই আর কি। তো তার আগে বলি, যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন। সেই সাথে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারটির পাশে থেকে যেতে পারেন। তবে প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন অনেকে অ্যাড হচ্ছেন। তবে আপনারা প্লিজ দয়া করে আমার ভিডিওতে কোনো রকম স্পাম কমেন্ট করবেন না, যেমন আমন্ত্রণ জানাচ্ছি বা ভালোবাসা দিয়ে গেলাম, ভালোবাসা দিও বা আমার পরিবারে ঘুরে এসো, এই ধরনের স্পাম কমেন্ট কিন্তু আমার থেকেও আপনার চ্যানেলের জন্য অনেক বেশি ভয়ঙ্কর। তো আপনারা যারা নতুন আর আপনাদের মধ্যে যাদের ভ্লগ চ্যানেল আছে, আপনারা কিন্তু একটা গঠনমূলক কমেন্ট করলে আমি ঠিকই বুঝে চলে যাব আমার অন্য আইডি থেকে। তো এর জন্য কিন্তু ও ধরনের কমেন্ট না করলেও হবে। স্পাম কমেন্ট করাটা কিন্তু আপনার আমার দুজনের জন্য ক্ষতিকর, আমার থেকেও বেশি আপনার জন্য। আশা করি বুঝতেই পারছেন। তো যাই হোক, এখানে কিন্তু এই যে আমাদের আমাদের মধ্যে কিছু রীতিনীতি আপনাদের সাথে শেয়ার করছিলাম। এটা বিয়ের পর দিন অনুষ্ঠিত হয়। আর একটা মেয়ে কিন্তু বিয়ের পর আসলে অনেকটা স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা নিয়ে শ্বশুরবাড়িতে যায়। তবে সেখানে যদি আসলে আশানুরূপ সেরকম ব্যবহারটা না পায় বা সেরকম পরিবেশ না পায়, তখন কিন্তু বাধ্য হয়ে অনেক ডিসিশন নেয়। বিশেষ করে একজন মেয়ের ক্ষেত্রে হিসেব করে দেখেন যে বাবা মা তার সবটুকু দিয়ে কিন্তু একটা মেয়েকে যত্ন করে একদম জন্মের পর থেকে লালন পালন করে বড় করে। একটা ছেলেকে যেরকম যত্ন করে একটা মেয়েকেও কিন্তু সেরকম যত্ন করে লালন পালন করে বড় করা হয়। আবার একটু বড় হওয়ার পর মেয়ের সুখের কথা বিবেচনা করে বাবা মা কিন্তু বিয়েও দিতে যায় বা বিয়েও দেয়। নিজের যত্নে লালিত একটা যে কোনো জিনিস তাই দিতেই আমাদের কত কষ্ট, আর সেখানে যখন সন্তানকে লালন পালন করে অন্যের হাতে তুলে দিতে হয় তখন সেই বাবা মায়ের জন্য যে কতটা কষ্টকর সেটা ভেবেই অনেক খারাপ লাগে। তো যাই হোক, বিদায়ের সময় কিন্তু একটু কান্নাকাটির পর্ব চলছিল। আর এই যে মামা এখানে বিদায় দিচ্ছিল, মেয়েকে হাতে তুলে দিচ্ছিল জামাইয়ের। তো এই তো এখান থেকে কিন্তু বিদায় নিচ্ছিল। আর বিদায় মানেই কষ্ট, বিদায় মানেই আসলে দুঃখ। একদম মেয়েকে চিরতরে পর করে পাঠাতে হয়, আর মেয়েও পর হয়ে যায়। 10 মাস 10 দিন একটা সন্তানকে গর্ভে ধারণ করে, নিজের মধ্যে ধারণ করে শত কষ্ট নিয়ে জন্ম দেয়া, তারপর একটু একটু করে শত কষ্ট, শত রাত নির্ঘুম কাটিয়ে আস্তে আস্তে করে বড় করে তোলা, তারপর পড়াশোনা শেখানো, ভালো ড্রেস, এটা সেটা যত যা ভালো কিছু আছে বাবা মায়েরা কিন্তু চেষ্টা করে পৃথিবীর সব ভালোগুলো সন্তানের হাতে তুলে দিতে। তো তারপর কিন্তু একটা সময় পর সন্তানের সুখের কথা চিন্তা করে বা চারপাশের সামাজিকতা বিবেচনা করে সন্তানকে কিন্তু মেয়ে সন্তানকে বিশেষ করে একটা বয়সের পর বিয়ে দিয়ে দিতে হয়। আর তারপর যদি পরের সংসারে গিয়ে সেই মেয়ে সন্তানটা সুখে না থাকে তখন সেই বাবা মায়ের জন্য কষ্টকর। আবার যে মেয়েটা 18-20 বছর অনেক স্বপ্ন নিয়ে তারপর কিন্তু শ্বশুরবাড়িতে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বাবা মায়ের সংসার থেকেও শ্বশুরবাড়িতে আরও ভালো থাকবে, প্রিয়জনের সাথে আরও ভালো সময় কাটাবে, এমন একটা আশা নিয়েই কিন্তু যায়। এমন অনেক স্বপ্ন নিয়ে যায়, নিজের মতো করে সংসারটা সাজাবে। তবে সেখানে যদি তারপর এরকম একটা পরিবেশ না পায় তখন কিন্তু সেই বাবা মায়ের জন্যও কষ্টকর, আবার মেয়েটার জন্যও কষ্টকর। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু সন্ধ্যা পেরিয়ে গিয়েছে। আর তারপর কিন্তু এই যে আমার বাসা একদমই লন্ডভন্ড, তার একমাত্র কারণ হচ্ছে এই যে রং করা। রং করতে গেলে যে এমন একটা অবস্থা হয়, আর যেহেতু আমার বাবাটা ছোট, সে কিন্তু আসলে দেয়ালে অনেক আঁকাআঁকি করে আমার একদম দেয়ালটা খারাপ করে দিয়েছে। যদিও এই রংটাও কিন্তু বেশি দিন পুরনো হয়নি, তারপর কিন্তু ওই যে বাবাটা একটু আঁকাআঁকি করেছে, এখানে সেখানে ছোটোখাটো দাগ দিয়ে দেয়ালগুলোতে কিন্তু
একটু নোংরা করেছে। তো ওর বাবাকে বলছিলাম এখনই রং করো না, হয়তোবা আরো 2 বছর ও কিন্তু নিজের মন মতো বেখেয়ালে এখানে সেখানে দাগ দেবে, নিষেধ করা সত্ত্বেও কিন্তু শুনবে না। আসলে বাচ্চারা তো এমনই, দেখা যায় যেটা নিষেধ করা হয় সেটাই কিন্তু ফাঁকে চোখে খুঁজতে থাকে কখন সেই কাজটাই করা যায়। ওই যে নিষিদ্ধ জিনিসের প্রতি কিন্তু আকাঙ্ক্ষা জন্ম থেকেই আমাদের একটু বেশি। তো সেরকমই একটা অবস্থা, ওকে কিন্তু শত নিষেধ করার পর বা শত ভয়ভীতি দেখালেও বা বকাঝকা দিলেও সে কিন্তু কলম নিয়ে বা রং পেন্সিল নিয়ে বা ক্লে নিয়ে এখানে সেখানে ছোটোখাটো এটা সেটা দাগ দিয়েই দেয়। তো বিশেষ করে এই যে আমার বেডরুম মানে বেডের পাশে যে দেয়ালটা আর যে বারান্দার একটা সাইডের দেয়াল, ওটা কিন্তু আসলে ও বেশি দাগাদাগি করেছে। তো কথা ছিল ওই দুটো দেয়ালই মানে রং করাবে, তবে যেহেতু রং ছিল তো এখানে সেখানে করতে করতে কিন্তু আমার ঘরটা একদম উল্টাপাল্টা করে লন্ডভন্ড করে তারপর রং করাচ্ছিল। আসলে রং করাটা কিন্তু খুব বেশি বিরক্তকর। আর আমার মনে হয় কি রং করতে গেলে কিন্তু ঘর সবচেয়ে বেশি নোংরা হয়। দেখা যায় কি রং এখানে সেখানে ছিটা ফোটা পড়তেই থাকে, তারপর মালামাল সব কিছু সরিয়ে রং করা শত চেষ্টা করলেও কিন্তু আসলে বিষয়টা এড়ানো যায় না, রং করতে গেলে ঘর নোংরা হবেই। তো ওনাদেরও তো আসলে কিছু করার নেই, রং করতে গেলে ওনাদেরও তো এটা সেটা সরিয়েই রং করতে হবে। আসলে আমরা যারা নিজেদের বাসা বাড়িতে থাকি আমাদের কিন্তু কষ্টটা ভাড়াটিয়াদের থেকেও বেশি। যারা ভাড়া বাসায় থাকে তারা এটা বুঝবে না, কোথাও কোনো কিছু এটা সেটা নষ্ট হলে সেটা আবার নিজেদেরই ঠিক করতে হয়। আর ভাড়া বাসায় থাকতে গেলে কিন্তু ওই মায়াটা থাকে না, দেখা যায় আচ্ছা আছি ভালো লাগলো না বা নোংরা হয়ে গেছে বাসাটা, অন্য একটা বাসা চেঞ্জ করে নিলাম। কিন্তু আমরা যারা নিজেদের বাসায় থাকি তাদের ব্যাপারটা কিন্তু অন্যরকম, এত মায়া থাকে প্রত্যেকটা জিনিসের প্রতি, একটু নষ্ট হলেই কিন্তু সেটা আবার সারানোর জন্য মানে উদ্বিগ্ন হয়ে যাই আমরা। তো আমার কথাটা কিন্তু কেউ অন্য মাইন্ডে নেবেন না, যেটা বাস্তবতা সেটাই আর কি তুলে ধরলাম। আর এই যে এখানে কিন্তু আমার ছোট্ট বাবাটার জন্মদিন খুব ছোট পরিসরে পালন করা হয়েছে, তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো আমার বাবাটার কিন্তু এই 3 বছর শেষ হয়ে 4 বছরে পড়লো, ওর জন্য সবাই আশীর্বাদ দোয়া করবেন। তো যেহেতু জন্মদিনটা খুব ছোট্ট পরিসরে পালন করা হয়েছে, শুধুমাত্র একটা কেক আনিয়ে কিন্তু ওটা মানে কেটেছি, যেহেতু আমরা কয়েকটা দিন পর হয়তোবা একটু দূরে ঘুরতে যাব, এর জন্য কিন্তু ওইটার প্রিপারেশন নিয়েই খুব বেশি ব্যস্ত ছিলাম। যেখানে যে কয়দিনের জন্যই যাই না কেন আসলে দূরে ঘুরতে গেলে কিন্তু 3-4 দিন যাবত একটা প্রিপারেশন নিতে হয়। তো ওই প্রিপারেশনটা নিয়ে ব্যস্ত থাকার কারণে কিন্তু জন্মদিনটা অত ভালোভাবে পালন করা হয়নি। একটু আনন্দ দেওয়ার জন্য শুধুমাত্র একটা কেক কেটেই আর কি জন্মদিনটা পালন করেছি। আর এখন যেহেতু ঈদের সময়, এখন ভিডিওর ভিউজটা কিন্তু অটোমেটিক সব চ্যানেলেই কম, কিন্তু তারপরও কিন্তু আসলে চ্যানেল অ্যাক্টিভ রাখার জন্য রুটিন মাফিক ভিডিও দিয়েই যেতে হয়। এর জন্য কিন্তু আগের ভিডিওগুলো জোড়াতাল দিয়ে কোনোভাবে দিয়ে নিচ্ছি, দিয়ে মনে হচ্ছে যে চ্যানেলটা এস্টাবলিশ রাখার জন্য আসলে অ্যাক্টিভ থাকাটা প্রয়োজন। এর জন্য আর কি ভিডিও যারা আমরা করি তারা কিন্তু আসলে একটা নেশার মতো হয়ে গিয়েছে, মানে ভিডিও করাটা একদম শিরায় শিরায় মিশে গিয়েছে। ওটা কিন্তু চাইলেও ছাড়তে পারবো না, দেখা যায় 2-3 মাস হয়তো অফ রাখবো, তারপর কিন্তু আবার অটোমেটিক ঘুরে ফিরে চলে আসতেই হবে। তো আমার ব্যাপারটাও এরকম, আসলে ভিডিও করতে করতে 2-3 বছর যাবত এমন নেশা হয়ে গিয়েছে, আমারও শিরায় শিরায় মিশে গিয়েছে, কিছু করার নেই। তো এমনভাবেই যাবে, একটা সময় হয়তো বা চ্যানেলটা এস্টাবলিশড হয়ে যাবে সেই আশাই রাখি, আর এমন আশা থেকেই কিন্তু ভিডিও দিয়ে যাব। ধরো ঠিক মতো ধরো। Happy birthday to you. ধরো বাবা। Happy birthday to Sharu. তো যাই হোক, আজকের ভিডিওটাও এখান থেকে শেষ করব। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।